আমার মনে এক অদ্ভুত ইচ্ছা জাগল যদি ঈশান ভাইও আমার সঙ্গে এমন কোনো মুহূর্ত ভাগ করত, কিন্তু ঈশান ভাইয়া যেন একদম পাথরের মতো ছিল। তবে আমি ঠিক করেছিলাম যা করার তা আমাকে নিজের থেকেই করতে হবে। রাতে যখন ঈশান ভাইজা বাড়ি ফিরল, সে কোনো কথা না বলে সোজা তার ঘরে চলে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু পরে মনে হলো তার সঙ্গে কথা বলার এটাই সুযোগ। আমি ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে গেলাম এবং ভেতরে ঢুকে তাকে ডাকলাম। সে অবাক হয়ে আমার দিকে ফিরে তাকালো। আমি দ্বিধা না করে তার কাছে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। প্রথমে একটু অপ্রস্তুত লাগছিল, কিন্তু আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এটা ছিল আমার জীবনে প্রথমবার যখন আমি কারো এত কাছে এলাম। সে আমাকে একবার থামানোর চেষ্টা করল এবং কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু আমি তার ঠোঁটে আমার হাত রেখে চুপ করিয়ে দিলাম। কিছুক্ষণ পরে সে উঠে দাঁড়ালো এবং আমার হাত ধরে আমাকেও দাঁত করালো। আমি এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম, তখন সে হেসে বলল, কি দেখছ? আমি মাথা নেড়ে তার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলাম। আমি হালকা মাথা নেড়ে বললাম, কিছু না, কেবল তোমাকে দেখছি ভাইজা। তারপর, বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার নাম পাইল। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বড় চোখ, লম্বা চুল এবং 20 বছর বয়সী এক তরুণী। আমি দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিলাম। গায়ের রং ছিল একদমই ফর্সা। জার্মানিতে আসার পর ভাইয়ের বন্ধু ঈশানকে দেখে আমার মনে অন্যরকম অনুভূতি হয়। ঈশান প্রায় 2-5 বছরের এক সুদর্শন যুবক, তার লম্বা গরম শ্যামলা রং এবং ঈশান ভাইয়ের স্বভাব আমাকে আকৃষ্ট করেছিল। আমি একটি ছোট শহর থেকে পড়াশোনার উদ্দেশ্যে জার্মানিতে এসেছি। আমি এখানে আমার বড় ভাইয়ের সাথে একটি অ্যাপার্টমেন্টে থাকি। অ্যাপার্টমেন্টটি বেশ বড়। আমার ভাই এখানে প্রায় 5 বছর ধরে থাকে। তার একজন ঘনিষ্ঠ বন্ধু ঈশান তার সাথেই এই ফ্ল্যাটে থাকে এবং গত 4 বছর ধরে এখানে আছে। আমি জার্মানিতে আসার আগে পাকিস্তানের একটি কলেজে পড়াশোনা করতাম। আমার ক্লাসমেটরা প্রায়ই আমার প্রতি আগ্রহ দেখাত, কিন্তু আমি কখনোই তাদের গুরুত্ব দিইনি। এক পর্যায়ে আমার পরিবারের ইচ্ছায় আমি মানিতে পড়ার সুযোগ পেয়ে এখানে চলে আসি। আমার বাড়ির লোকেরা শর্ত দিয়েছিল আমি একা থাকব না, ভাইয়ের সাথেই থাকতে হবে। ঈশান ভাইয়া খুব গম্ভীর স্বভাবের ছিল। সে কখনোই আমার প্রতি অযথা আগ্রহ দেখাত না, এমনকি প্রয়োজন ছাড়া সে আমার সাথে কথা বলত না। আমার ভাই যখন বাড়িতে থাকত না, তখন সে বাইরে চলে যেত। এভাবে সে সবসময় একটা দূরত্ব রাখত। আমি তার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে সবসময় আমাকে এড়িয়ে চলত। তার এই আচরণ আমাকে আরও বেশি আকৃষ্ট করত। তার সঙ্গী এবং মার্জিত স্বভাবের কারণে আমি ক্রমেই তার প্রতি দুর্বল হয়ে পড়ি। একদিন আমার ভাই একটি অফিসিয়াল টোরে বাইরে যায় বাড়িতে, তখন আমি এবং ঈশান ভাইজা একাই ছিলাম। সেই দিন ঈশান আমার সাথে কিছু সময় কাটাতে রাজি হয়। আমরা গল্প করতে শুরু করি। তার ভদ্রতা এবং সহজ সরল স্বভাব আমাকে মুগ্ধ করে। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা একসময় অন্যরকম একটি সম্পর্কের রূপ নেয়। আমি তাকে মন থেকে চাওয়ার অনুভূতি দিনে দিনে বেড়েই চলেছিল, তবে মনের সবসময় একটা ভয় কাজ করত, যদি আমি কখনো তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আর সে আমার ভাইকে বিশ্বাসটা জানিয়ে দেয়া, তবুও আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, কিন্তু প্রতিবারই হতাশা নিয়ে ফিরতে হতো। সে ছিল খুবই ভদ্র এবং ভালো স্বভাবের একজন মানুষ। আজাদ পরিবেশে থেকেও সে সব রকম খারাপ অভ্যাস থেকে দূরে ছিল। অন্যদিকে আমার ভাই মাঝে মাঝে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে পার্টি বা ক্লাবে যেত। ফিরলে তার পোশাকে এবং কথায় অ্যালকোহলের গন্ধ পাওয়া যেত, কিন্তু সেই ছেলেটি এসব কিছুর থেকে সম্পূর্ণ দূরে থাকত। এটাই হয়তো আমাকে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছিল। একদিন ঈশানের শরীর খারাপ ছিল। সেদিন সে সারাদিন বাড়িতেই ছিল। আমার ভাই কখনো অফিসে, আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম এবং ওর জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে গেলাম। চায়ের কাপটা নিয়ে সে চুপচাপ বসে চা খাচ্ছিল। আমি ওর পাশে একটা চেয়ারে বসে গল্প করার চেষ্টা করলাম। ও মাঝে মাঝে উত্তর দিত, আবার কখনো চুপ থাকত। ওর নির্লিপ্ততায় বুঝতে পারছিলাম সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, কিন্তু আমি নাচোর বান্দা মন স্থির করলাম, দেখি ও আমাকে আর কতক্ষণ এড়িয়ে চলে। গল্প করার এক পর্যায়ে আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন? তখন ঈশান ধীরে ধীরে বলল, তুমি আমার প্রিয় বন্ধুর বোন, তাই আমি কখনো এমন কিছু করতে চাই না যাতে সে আমার উপর থেকে বিশ্বাস হারায়। ওর এই উত্তর আমাকে স্তব্ধ করে দিল। ঈশান বলল, বন্ধুর বোন? আমার নিজের বোনের মতো। তার কথাটি শুনে আমি মৃদু হাসলাম এবং বললাম, বন্ধুর বোন কি বন্ধু হতে পারে না? আমার এই প্রশ্নে সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর আমি তাকে সরাসরি বললাম, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে জয় করেই ছাড়ব। ঈশান তখন শান্ত গলায় বলল, পায়েল, এটা ঠিক নয়। যদি তোমার ভাই জানতে পারে তবে সে তোমাকে কিছু বলবে না, কিন্তু আমার উপর পুরো দোষ চাপাবে। আমি চাই না আমাদের বন্ধুত্বের মাঝে কোনো ঝামেলা আসুক। আমি হেসে বললাম, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, এটা আমার ব্যাপার, আমি দেখব কিভাবে সমাধান করব। তার এ ধরনের কথাবার্তা আমাকে একটু সাহস জোগালো। মনে হলো তার মনে কোথাও একটা কোমল অনুভূতি রয়েছে আর আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করতে পারি। এরপর সময় কেটে যেতে লাগলো। 2 সপ্তাহের মধ্যে বিশেষ কোনো অগ্রগতি হলো না। এদিকে আমার ভাই রাতে একটি নতুন চাকরি শুরু করল, যেখানে আগের চেয়ে বেশি বেতন পেত।
আমি তাকে বললাম, তুমি এই চাকরি নিজো না, রাতে বাড়িতে আমি একা থাকব। ভাই বলল, তুমি একা কেন? ঈশান তো বাড়িতেই থাকবে। ঈশান তখন আমাদের সঙ্গে বসেছিল। আমি ভাইকে বললাম, ঈশান এমন ভাবে থাকে যেন বাড়িতে কেউ নেই। তুমি যখন থাকো তখন আমার একাকিত্ব লাগে না তোমার সঙ্গে কথা বলার? সময় কেটে যায়। ভাই হাসল এবং বলল, তাহলে তোমাদের মধ্যে ভালো করে বন্ধুত্ব গড়ে তোলো। ঈশান তো ভালো ছেলে। আমার ভাইয়ের কথা শুনে মনে হলো পরিস্থিতি ধীরে ধীরে আমার পক্ষে এগোচ্ছে, আর আমি ধৈর্য ধরে অপেক্ষা করলাম যে একদিন ঈশান তার হৃদয়ের দরজা খুলে দেবে। আমি বললাম, ভাই আপনি থাকেন না? আর ঈশান তো আমার সঙ্গে কথা বলতেও ভয় পায়। আমার কথা শুনে ভাই হেসে বলল, কেন ঈশান? পায়েল তোমার অভিযোগ করছে, ব্যাপারটা কি? ঈশান একবার আমার ভাইয়ের দিকে, তারপর আমার দিকে তাকিয়ে আবার নিজের ল্যাপের স্ক্রিনে মনোযোগ দিল। আমি বললাম, ও এমন ভাবে আমাকে। তারপর চোখ বন্ধ করে তাকে আরও শক্ত করে ধরলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর ঈশানও তার হাত আমার চারপাশে রাখল। কিছুক্ষণ পর সে নিজে উঠে দাঁড়াল এবং আমাকে তার পাশে দাঁড় করাল। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সে মুচকি হেসে বলল, কি দেখছ? আমি মাথা নাড়লাম না বোঝানোর জন্য, আর একবার তাকে কাছে টেনে নিলাম। আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। কিছু সময়ের মধ্যেই সে আমাকে এমন এক অনুভূতির মধ্যে নিয়ে গেল যা আগে কখনো অনুভব করিনি। সে আমার গালে মৃদু ছোঁয়া দিয়ে বলল, তাড়াতাড়ি ওঠো, নিজের পোশাক পরে নিজের ঘরে চলে যাও, তোমার ভাই কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আমি দ্রুত বাথরুমে গিয়ে পোশাক পরিবর্তন করলাম এবং নিজের ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন রাতে যখন ভাই তার কাজের জন্য বেরিয়ে গেলেন, ঈশান আমাকে তার ঘরে ডেকে পাঠাল। কিন্তু সেদিন আমি তাকে জানালাম, আজ একটু বিশ্রাম নিতে চাই, শরীর খুব ক্লান্ত। ঈশান বুঝতে পারল এবং আর কিছু বলল না। কয়েকদিন পর আমরা আবার একসঙ্গে সময় কাটালাম, তবে এবার আমাদের গল্পগুলো বেশি গভীর হয়ে উঠল। আমাদের প্রতিদিন দেখা হওয়ার ফলে একে অপরের প্রতি আরও আন্তরিক হয়ে পড়লাম। প্রায় 2 মাস পর ভাই আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করলেন। একদিন ভাই আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি কিছু চলছে? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এমন কিছু নেই ভাই। তারপর ঈশানের সঙ্গে কথা বললেন এবং ঈশানও একই কথা বলল। তবে কিছুদিন পর ভাই ঈশানকে জানিয়ে দিলেন যে তাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। ঈশান এরপর বাড়ি ছেড়ে অন্য জায়গা চলে গেল। ভাই তার রাতের ডিউটি পরিবর্তন করে দিনের ডিউটিতে চলে গেলেন। এখন আমি ঈশানের সাথে মাঝে মাঝে দিনে দেখা করি, তবে সেগুলো খুব সীমিত সময়ের জন্য। এরপর আমাদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত আর একবারই ঘটেছিল। ভাইদের সন্দেহ আমাদের সম্পর্কের উপর এক ধরনের প্রভাব ফেলেছিল, কিন্তু আমাদের অনুভূতিগুলো এখনও অটুট রয়ে গেছে। আমার আর ঈশানের সম্পর্ক যেন এক অদৃশ্য দেয়ালের সামনে এসেছে থেমে গিয়েছিল। আমরা যতবারই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, তবু ভাইদের মনে সেই বিশ্বাসটা তৈরি হয়নি। যখন ঈশান বাড়ি ছেড়ে চলে গেল, আমার ভেতরে এক গভীর শূন্যতা তৈরি হলো। মনে প্রশ্ন জাগল, আমাদের সম্পর্ক কি এতটাই দুর্বল ছিল যে পরিস্থিতির সামনে ভেঙে পড়ল, নাকি এটা শুধুই এক খারাপ সময়ের ফল? ভাই এখন দিনের শিফটে কাজ শুরু করেছেন আর বাড়ির পরিবেশও বদলে গেছে। বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে আমি ভেঙে পড়ছিলাম। দিনে মাঝে মাঝে ঈশানের সঙ্গে দেখা হলেও প্রতিটি সাক্ষাতে এক ধরনের দূরত্ব আর অস্বস্তি কাজ করত। সেই আগের আনন্দ আর ছিল না। ঈশানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখন আমার কাছে এক গুপ্তধনের মতো, যা আমি মনে লুকিয়ে রাখি। তবে আমি জানতাম এভাবে চলতে পারে না। আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছিলাম যেখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব নাকি সময়ের সঙ্গে কে বিদায় জানাব। ঈশানের চলে যাওয়ার পর আমার জীবনে এক অভাবনীয় শূন্যতা নেমে এলো। সেই কথাগুলো, সেই মুহূর্তগুলো, সেই নৈকট্য যা আমরা একসঙ্গে ভাগ করে নিয়েছিলাম, সবকিছুই এখন স্মৃতির পাতা হয়ে রইল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে এসবি হয়তো জীবনের একটা অধ্যায়, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি নিজেকে প্রতিবার এই কথা বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আমার হৃদয়ের গভীর থেকে এক কণ্ঠ বারবার আমাকে দুর্বল করে তুলত। দিনের বেলা যখন ঈশানের সঙ্গে দেখা হতো তখন মনে হতো সময় যেন থেমে গেছে। তার চোখের সেই পরিচিত মায়াবী দৃষ্টি এখনও একই রকম ছিল, কিন্তু আমরাও পরিস্থিতির শিখলে বাধা ছিলাম। একদিন দেখা করার সময় ঈশান বলল, তুমি জানো, প্রতিদিন তোমার ছাড়া বাঁচার কোনো না কোনো কারণ খুঁজে বের করি, কিন্তু প্রতিবার সেই কারণ আবার আমাকে তোমার কাছেই নিয়ে আসে। তার কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। আমার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু নিজেকে শক্ত করে রেখেছিলাম। আমি বললাম, ঈশান, আমি জানি না আমরা কতদিন এমনভাবে দেখা করতে পারব, কিন্তু তোমার স্মৃতিগুলোই আমার জীবনের সবকিছু। হয়তো এগুলোই আমার বাঁচার অবলম্বন। সেদিন আমাদের সময়টা কিছুটা দীর্ঘ হয়েছিল। আমরা একে অপরের সাথে সব কথা খুলে বলেছিলাম। ঈশান আমাকে আশ্বস্ত করল যে সে সবসময় আমার পাশে থাকবে, পরিস্থিতি যাই হোক না কেন। তবে আমরা দুজনেই জানতাম আমাদের সম্পর্কের বাস্তবতা। এটি এমন এক সম্পর্ক যা সমাজ এবং পরিবারের চোখের আড়ালে ছিল, এমন এক সত্য যেটা কেউই বুঝবে না। ভাই ধীরে ধীরে আমার প্রতিটি কাজকর্মের উপর করা নজর রাখা শুরু করলেন।
তার চোখে আমার প্রতি বিশ্বাস কমে গিয়েছিল এবং তার জায়গা উদ্বেগের চেয়ে সন্দেহ বেশি ছিল। তিনি সরাসরি কিছু বলতেন না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিত। একদিন বাড়ি ফিরে আমি দেখলাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। মনে হচ্ছিল তিনি কিছু জানতে চান কিন্তু নিজেই বলার সাহস পাচ্ছিলেন না। তার এই নীরব আচরণ আমাকে আরও অসহায় করেছে তুলছিল। তিনি আমাকে গম্ভীর সুরে বললেন, শোনো, আমি তোমার মঙ্গল চাই। এই পৃথিবী এতটা সহজ নয়। যদি তুমি ভুল পথে চলে থাকো তবে তা ছেড়ে দাও, না হলে তোমাকে এর জন্য বড় মূল্য চুকাতে হবে। তার কথা আমার হৃদয়ে গভীর প্রভাব ফেল। আমি জানতাম তার উদ্বেগ যুক্তিযুক্ত, কিন্তু আমি আমার আবেগ দমিয়ে রাখতে পারছিলাম না। কয়েকদিন পর আমি ঈশানকে শেষবারের মতো দেখা করার কথা বললাম। আমরা একটি নির্জন পার্কে মিলিত হলাম। সে আমাকে দেখে হালকা হাসল, কিন্তু তার চোখে এক গভীর বেদনার ছাপ স্পষ্ট ছিল। আমি বললাম, হয়তো আমাদের আর দেখা করা উচিত নয়। এই সম্পর্ক আমাদের যতটা সুখ দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয়া। সে আমার কথা শুনল এবং গভীর শ্বাস নিল। তারপর বলল, যদি এটাই তোমার জন্য ঠিক হয় তবে আমি তোমার সিদ্ধান্তের সম্মান করব। তবে এটুকু জেনে রাখো, তুমি আমার জীবনের এমন এক অংশ যাকে আমি কখনো ভুলতে পারব না। সেই মুহূর্তে মনে হলো যেন পৃথিবী থমকে গেছে। আমরা একে অপরকে আলিঙ্গন করলাম আর আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে আলিঙ্গন থেকে নিজেকে সরিয়ে আমার মুখ দু হাতে ধরে বলল, নিজের যত্ন নিয়েও। সে চলে গেল আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, তাকে দূরে যেতে দেখছিলাম।